সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নিব দেশের আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো পড়ছি, তারা শিরোনাম করেছে ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, জাতিসংঘের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের সময়ও ঘটছে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদন। ইত্তেফাক, অবিশ্বাস্য বিভৎস আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল, 3টি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা। আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, জাতিসংঘের অনুসন্ধান দলের প্রতিবেদন। সমকালের শিরোনাম দেখব, হাসিনার গোপন বন্দিশালার বর্বরতা এলো প্রকাশ্যে। আওয়ামী লীগ সব ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল, প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বসছেন ডিসিরা। রোমহর্ষক আয়নাঘর প্রকাশ্যে। ক্ষমতায় থাকতে সীমাহীন নৃশংসতা হাসিনার, আইনি দলিল ও জনগণের ইচ্ছায় গঠিত এ সরকার, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনের। রয়েছে যুগান্তর দেখব, জাতিসংঘের কাঠগড়ায় হাসিনা, মানবতা বিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত। ভয়ঙ্কর আয়নাঘর দেখল বিশ্ব। বণিক বার্তা, আয়ের আগেই কর ব্যবসার বড় বিড়ম্বনা। আলোচনায় আসতে পারে বাংলাদেশ ইস্যু, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী বৈঠক আজ। দুবাই গেলেন প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট। দ্য ডেইলি স্টার, হাসিনা ওভারসো জুলাই প্রোটেস্ট কিলিং ইউনাইটেড নেশনস। আমরা শিরোনামগুলো দেখে নিলাম, আপনার সাথে আলোচনা করব বলেই শিরোনাম দ্রুত পড়ে চলে আসছি। আমরা গতকালকের যে একটি জাতিসংঘ থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তারপরে সেই রেশেই আজকে শিরোনাম আসছে সবগুলো পত্রিকার কাছাকাছি শিরোনাম দিয়ে। আমি প্রথম আলো শিরোনামটা যদি পড়ি, ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, এটি জাতিসংঘের প্রতিবেদন। জি, আপনার কাছে চলে যেতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন। এরা দুদিন আগেই ঘোষণা দিয়েছিল সংস্থাটি যে গতকালের শিডিউল ছিল যে প্রতিবেদন প্রকাশ করবে। তো এখন এটা নিয়ে আমাদের দেশের মধ্যেও তো এই সময়ের মধ্যে 5 আগস্ট পরবর্তী সময়ের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত এসছে, যা থেকে মোটামুটি একটা ধারণা সব মানুষের কাছেই পৌঁছে গেছে আর কি, এই বিগত সরকারের নৃশংসতা নিয়ে। ক্ষমতায় টিকে থাকার কারণে যে নৃশংসতাটা ছিল, সেটা আমরা স্বাভাবিকভাবে যদি বলি, আমরা সবাই জানি যে গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছিল। এমনি কোনো কিছু বলা হতো না, কিন্তু বিভিন্ন সংস্থা দিয়ে, সরকারের বিভিন্ন সংস্থা দিয়ে ফোন করা হতো আমাদেরকে, পরোক্ষভাবে ধমকানো হতো কোনটা যাবে কোনটা যাবে না, কোন নিউজটা করব কোনটা করব না, এগুলো তারা এক ধরনের ইনস্ট্রাকশন দিত। যে ব্যারিয়ারটা হয়তো এই যে আজকে যে ফোরামে যেভাবে বসে বলছি, এইভাবে বলারও সুযোগ ছিল না তখন, সেটি তো ছিলই। তো এই সব কিছুর অর্থই হলো ক্ষমতায় টিকে থাকা, এবং সেই টিকে থাকার জন্য খুব পরিকল্পিত বেশ কিছু ঘটনা ছিল, যেগুলো সবগুলোই নৃশংসতার মধ্যে পড়ে। তো সেই বিষয়টি জাতিসংঘ মানবাধিকার কমিশন তারা নিজেরা নিজেদের মতো করে তদন্ত করেছে, তথ্য উপাত্ত সংগ্রহ করেছে, খোঁজ নিয়েছে, যেটি গতকাল প্রকাশ পেয়ে গেছে। আবার এর বাইরে যদি বলি আয়নাঘরের কথা, আয়নাঘর নিয়েও কিন্তু আমরা সরকার পতনের পরপরই আমরা জেনে গেছি, যখন বেশ আলোচিত একটি বিষয় ছিল। জি, আয়নাঘর থেকে ছাড়া পেয়ে বের হয়ে আসছেন এমন 1-2 জনের একেবারে প্রকাশ্য কথাবার্তা থেকে, 1-2 জন নয়, এমন অনেকজন ছিলেন যাদের কথাবার্তা থেকে আয়নাঘর, তার অবস্থান এবং সেখানকার জীবন জীবিকা, তাদের সাথে বন্দীদের সাথে কি আচরণ করা হতো, কিভাবে তাদেরকে নির্যাতন করা হতো, সব কিছু পরিষ্কারভাবে চলে এসছে। তো সেই বিষয়টা একটি স্বীকৃত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গতকাল পরিষ্কারভাবে আরও জানানো হয়েছে, এইটিই মূল বিষয়। তো আর আয়নাঘরের বিষয়ে কালকে প্রধান উপদেষ্টা 3টে জায়গায় করেছেন, এই টর্চার সেলগুলো করেছেন, পরিদর্শন করেছেন উনি। তো সেখান থেকে উনিও যেভাবে বলছেন যে এটি আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল গত সরকার, তা আসলে এর চেয়ে আর কি বিশেষণ দেওয়া যায়।
যে সেখানে মানে যেভাবে অত্যাচার নির্যাতন করা হতো, যেভাবে রাখা হতো, সংবাদপত্রে এসছে যে মানে কোনো কোনো রুমের যেখানে বছরের পর বছর আটকে রাখা হতো বন্দীদেরকে, বিভিন্ন জনকে, বিরোধী মতের লোকদেরকে, সেটা মানে মুরগির খাঁচার চেয়েও, মুরগির খোপের চেয়েও ছোট রুম। হ্যাঁ, সেখানে একজন মানুষ মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকে আসছেন। এগুলো সত্যি মানে ভাষায় বর্ণনা করা যায় না। এর জি, মানে কথা প্রসঙ্গে আপনার কথা শুনে যদিও আমাদের প্রসঙ্গ একরকম, বাট সেটা ইমোশনাল দিকেই মনে হয় আমরা চলে যাই। যে আপনি যেটি বলছিলেন যে মুরগির খোপের চেয়েও ছোট জায়গা, মানুষ এতটা নির্যাতনই কি করতে হয়? ক্ষমতা হোক, কিছু চাওয়া হোক, পাওয়া হোক, ভিন্নভাবেও তো করা যায়। নিশ্চয়ই। এখন এখানে যে বিষয়টি ছিল যে মানে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে আতঙ্কের মানে ইস্যুটা ছিল নির্যাতনের মধ্যে যে গুম। একজন, তার আগে আমরা জানি যে এই যে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্র্যাকটিস ছিল কাউকে ধরে নিয়ে ফাঁকা, হ্যাঁ, ফাঁকা জায়গায়, ফাঁকা মাঠে, হ্যাঁ, মানে জনশূন্য জায়গায় নিয়ে গিয়ে এরকম গল্প শুনেছি যে তাকে ছেড়ে দেয়া হতো, যে যা তোকে ছেড়ে দিলাম, দৌড়া, পালা। সে দৌড় শুরু করলে তারপরে তাকে পেছন থেকে গুলি করে মারা হতো। এরকম মানে এগুলো তো এখন একরকম অনেকগুলো ঘটনা এমনভাবে প্রকাশ্য হয়ে গেছে যে সেগুলো ভিজুয়াল ঘটনার মতো। হ্যাঁ, তো সেইটা একটা চর্চা ছিল। সেইখানেও মানুষের মানে স্বজনদের, কাউকে ধরা হলো, ক্রস ফায়ারে দিয়ে মারা হলো, স্বজনরা একটা সান্ত্বনা পেতেন বা খুঁজতেন যে অ্যাটলিস্ট স্বজনের মরদেহটা, লাশটা তিনি পাচ্ছেন। আর গুমটা তার চেয়েও ভয়াবহ ছিল যে একজনকে ধরেন আজ থেকে 12 বছর আগে, এখনও তো যারা গুমের শিকার, হ্যাঁ, তাদের এই যে মায়ের ডাক, আরও বিভিন্ন সংগঠনের তাদের বক্তব্য থেকে যেটি জানা যায় যে 12 বছর আগে একজনকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তার 12 বছরের শিশুটা এখন বড় হয়ে গেছে, এখনও সে অপেক্ষায় থাকে তার বাবা ফিরে আসবে, মা অপেক্ষায় থাকেন, বাবা অপেক্ষায় থাকেন ছেলে ফিরে আসবে। তো আমি যেটা বলতে চাইছি যে এই কষ্টটা তো আরও দীর্ঘস্থায়ী না। যাকে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, তার কি পরিণতি সেটা তিনি জানেন, যারা ধরেছেন তারা জানেন, আমরা জানি না। তো এরপরেও যে এই যে তার যে স্বজনরা, শুভাকাঙ্ক্ষীরা যে বছরের পর বছর তারাও একটা কষ্ট পোহাচ্ছেন এবং যে কষ্টটার কোনো বর্ণনা হয় না, বর্ণনা দেয়া যায় না, এটা আরও বেশি কঠিন নয়? এ কারণে গুমটাই ছিল সেই সময়ের সবচেয়ে বেশি ভয়াবহ, সবচেয়ে বেশি ভীতিকর আপনার অবস্থা। তো সেই জায়গাটায় এখানে মানে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে, মফস্বল এলাকাতেও নাকি এরকম আয়নাঘরের অস্তিত্ব আছে আর কি, এই গোপন সুড়ঙ্গ, গোপন কুঠরি যেটাই বলি, তার অস্তিত্ব আছে। সারা দেশে এই সংখ্যা 7 থেকে 800। যদি এই হয়, এরকম একটি খবর দেখলাম যে যদি তাই হয়, তাহলে এর চেয়ে বড় মানে নৃশংসতা আর মানে বলা যায় না। সেই বিবেচনায় বলতেই পারি আমরা যে যথার্থই বলছেন প্রধান উপদেষ্টা যে আইএমএ জাহেলিয়া বা আইএমএ জাহেলিয়াকে হার মানায় এমন ঘটনা এই আয়নাঘর বা এই শাস্তির ঘর, গোপন কুঠরি। ইভেন এই যে জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানেও হিসেব আসছে যে প্রায় 1400 মানুষকে মারা হয়েছে। এটা তো খুব পরিষ্কার। তখনকার যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার নির্দেশে, বা সরাসরি সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে, তার নির্দেশে সেই বিষয়গুলো আমরা যে দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রধান, উনি এটাও কিন্তু ওদের, জি, ভলকার তুর্ক বলছেন, এটাও কিন্তু ওদের নিজস্ব তথ্য গবেষণা, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নিজস্ব তথ্য উপাত্ত, হ্যাঁ, নিজস্ব সংগ্রহ থেকেই এই তথ্য। তো আমরা এর আগে এই সংখ্যাটি এইভাবেই বলা হতো, কারো কারো বক্তব্য আসতো যে আরও একটু বেশি, 2000 ছাত্র জনতাকে এখন করা হয়েছে। যাই হোক, সেখানে 2000 না 1500, হ্যাঁ, 13,500 মানুষ আহত নানাভাবে। এর মধ্যে আপনার কয়েক হাজার যাদের বেশিরভাগেরই হলো চোখে ইনজুরি। হ্যাঁ, আবার এই সময় আহত একজন এক একভাবে আহত হয়েছে। আমরা তো প্রায় খবর পাই যে তার পা নেই, কারো হাত নেই, কারো এখনো শরীরে বুলেট আটকে আছে, গুলি বের করতে পারে নাই। তো মুখে ফ্রন্ট সাইডে গুলি লাগার এটার একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে
মানে সরাসরি টার্গেট করে গুলি করা, একেবারে লক্ষ্য করে, লক্ষ্য স্থির করে গুলি করা, যেটা সামনাসামনি লাগছে। আর কোনো পেছনে লাগলো, পাশে লাগলো, সেটি একটু অন্য ব্যাপার, যে দৌড়ে পালাচ্ছে বা সরে যাচ্ছে পেছনে, পেছন থেকে গুলি করা হয়েছে, গুলি লাগছে, এটি একটি ব্যাপার। আর এর চেয়ে যেটি ভয়াবহ সেটি হচ্ছে যে এই গুলিতে ব্যবহৃত কিছু অস্ত্রের কথা বলা হয়েছে, যেটা আপনার সাধারণ বাহিনীর হাতে শুধুমাত্র থাকার কথা নয়, শুধুমাত্র সেনাবাহিনীর হাতে, সামরিক বাহিনীর, অর্থাৎ যেটি প্রতিরক্ষা কাজে বা আরও সহজ করে যদি বলি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, এরকম বেশ কিছু অস্ত্রের ব্যবহার হয়েছে। আমরা ওই সময় যেটি দেখেছি সেটি হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে, এই ভিডিও তখন একেবারে ছিল, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, ধরে কাছে থেকে, সামনাসামনি কাছে থেকে গুলি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, দৌড়ে পালাচ্ছে, তাকে 3 ফিট 5 ফিট দূরত্বে যাওয়ার পরে তাকে পেছন থেকে গুলি করা হয়েছে, পড়ে গেছে, পাখির মতো পড়ে গেছে। এরকম বেশ কিছু দৃশ্য। তো এখন তো দুনিয়াটা ভাই ওপেন, হ্যাঁ, এই নেটের যুগে দুনিয়াটা ওপেন, আপনি চাইলেই সব কিছু আড়াল করতে পারবেন না। এইরকম আমরা দেখেছি ওই সময়ে অনেক কিছু। এরপরে এখন যেটা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যেটি রিপোর্ট, আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের ইতিহাসের এটি একটি ঘৃণ্য, নৃশংস, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত দলিল। এরকম একটি দলিল ঘটনার পুনরাবৃত্তি এই দেশ, জাতি, বিশ্ববাসী চায় না, বিশ্ববাসী কোথাও মানবাধিকারের এই লঙ্ঘন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।